পাকা আম দিয়ে এরকম কিউট কিউট মিনি গোলাপজামুন মিষ্টি কখনো বানিয়ে খেয়েছেন? বানিয়ে না খেলে এই মিষ্টি রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে যদি থাকে পাকা আম আর সুজি, এই মিষ্টিগুলো বানিয়ে একবার খেয়ে দেখুন। যেমন নরম হয় তেমনই কিন্তু খুবই রসালো, মুখে দিলেই মিলে যাওয়ার মতো। চাইলে এই পদ্ধতিতে পাকা আমের এই গোলাপজামুন মিষ্টি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। পাকা আমের এই মিনি গোলাপজামুন মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে একটা পাকা আম নিয়েছি। আমটা ধুয়ে নিয়ে এবার আমটা এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবে করে কেটে নিলে খুবই সুবিধা হয় আম থেকে শাঁসটা বের করে নিতে। তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এভাবে করে আমের মধ্যে থাকা শাঁসটা বের করে নিচ্ছি। এভাবে করে পাকা আম থেকে সব শাঁসটা বের করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, সাথে যে আমের শাঁসটা বের করে নিয়েছিলাম আমের শাঁসটা নিয়ে নিচ্ছি। আর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আর ফ্লেভারের জন্য এখানে আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি। তো এলাচটা চাইলে আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমের মিষ্টি বানানো হচ্ছে। যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে না দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবারে সব উপকরণগুলো একসাথে মিক্সিতে খুব ভালোভাবে মিক্স করে বেটে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো নিয়ে মিক্সিতে মিক্স করে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা বেটে নেওয়ার পরও অনেক সময় কি হয়, আমের এই মিশ্রণের মধ্যে ছোট ছোট লোমভাব মতো থেকে যায়। এগুলো থাকলে মিষ্টিগুলো খেতে অতটা ভালো হবে না। তার জন্য এভাবে করে মিশ্রণটা ছেঁকে নিলে খুবই ভালো হয়। আমের এই মিশ্রণটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর দেখুন বন্ধুরা, এলাচের যে খোসাগুলো ছিল সেগুলো বের হয়েছে, সাথে আমের ছোট ছোট লোমভাবও রয়েছে। এগুলো থাকলে কিন্তু মিষ্টিগুলো খেতে অতটা ভালো লাগবে না। তার জন্য এভাবে করে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এর সাথে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ মতো দুধ। এবার এই দুধটা খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ দুধ দিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা তৈরি করে নিতে এখন পর্যন্ত কিন্তু 1.5 কাপ মতো দুধের মধ্যে লেগেছে, আর সাথে 1/2 কাপ মতো আমের কাজ লেগেছে। তো ওই পরিমাপগুলো কিন্তু একদম সঠিক পরিমাণে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। এবার এই সুজিটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে সুজি দিয়ে মিশিয়ে নিয়ে মোটামুটি 2 মিনিট মতো সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর যখন দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ভাজা স্মেল বেরোয় আসবে, তখন বুঝে নিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর সাথে দেখুন এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা হয়নি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম মিশ্রণটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে সাথেই কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই আমের মিশ্রণটা এই সুজির মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লোতে করে মিশিয়ে নিতে, তাহলে কি হবে, খুব ভালোভাবে আমের মিশ্রণটা সুজির সাথে মেশানো হয়ে যাবে। কোনো রকম শক্ত ভাব বা ঢিলা ভাব থাকবে না। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম কিংবা হাই করে যদি রেখে এটা মেশানো হয় সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি সুজির মধ্যে এই আমের মিশ্রণটা টেনে যাবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা বেশ কিছুটা সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার থালার মধ্যে এই ডোটা এভাবে করে চাড়িয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে চিনি শিরাটা তৈরি করে নেব। আর সেই সময়টাতে যাতে এটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে বা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, সাথে ওই কাপের মাপ করে 2 কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি জল। এবার এই চিনি এবং জল খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চিনিটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। আর এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একদম অল্প চটচটে ভাব থাকবে। এভাবে করে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই চিনির শিরাটা এক সাইডে রেখে দিচ্ছি। চিনি শিরা তৈরি করে নেওয়ার পর এবার আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়ে ঢেকে রাখছিলাম, এই ডোটা দেখুন ঢেকে রাখার জন্য খুব বেশি কিন্তু শক্ত হয়নি, অল্প একটু নরম রয়েছে আর অল্প একটু গরমও রয়েছে। তার জন্য এভাবে করে চেপে চেপেটা মেখে নিচ্ছি। সাথে এটা মাখা হয়ে যাবে আর কোনো রকম এর মধ্যে যদি শক্ত ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এভাবে করে বেশ কিছুটা সময় খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। আর এটা দেখুন অল্প একটু নরম রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে একসাথে এটা মেখে নিচ্ছি। 2 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এর সাথে মেখে নিয়েছি। আর এই ডোটা দেখুন কোনো রকম কিন্তু শক্ত হয়নি, অল্প একটু নরম এবং চটচটে রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো গাওয়া ঘি। এতে করে মিষ্টিগুলো খেতে যেমন ভালো লাগবে তারই সাথে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো আপনাদের হাতের কাছে যদি গাওয়া ঘি না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এই গাওয়া ঘিটা দেওয়ার কারণে যে থালার মধ্যে দেখুন এই ডোটা লেগে যাচ্ছে এবং অল্প একটু চটচটে ভাব রয়েছে, এটা কিন্তু আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে।
এবারে বেকিং সোডা এবং ঘি একসাথে মেখে নিয়েছি। আর ঘিটা দেওয়ার কারণে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন থালার মধ্যে কিন্তু খুব বেশি আর লেগে যাচ্ছে না, আস্তে আস্তে কিন্তু এটা একদম স্মুথ মতো তৈরি হয়ে যাচ্ছে। তো বেশ কিছুটা সময় এভাবে করে ডোটা মেখে নিয়েছি, আর ডোটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে, কোনো রকম থালার মধ্যে আর লেগে যাচ্ছে না। তো এই ডোটা থেসে থেসে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার দু হাতের তালুতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। আর আমি এখানে দেখুন ছোট ছোট করে গোল করে পাকিয়ে নিয়েছি। এভাবে করে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কিউট কিউট লাগে। তো এটা পাকিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখুন বন্ধুরা কোনো রকম কিন্তু ফাটা ভাব নেই। একইভাবে বাকি যে ডোটা রয়েছে তা থেকে ছোট ছোট করে সবগুলোই পাকিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ছোট ছোট গোল বলের মতো করে পাকিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম গোল বলের মতো করে পাকিয়ে নিতে হবে, কোনো রকম ফাটা ভাব যাতে না থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ফাটা ভাব থাকলে তেলের মধ্যে ভাজার সময় এগুলো অনেক সময় ফেটে যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা মিডিয়াম হাই করে গরম করে নিয়েছি। তেল গরম করার পর এবারে পাকানো বলগুলো অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প কয়েকটা দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু তেলটা একটু মিডিয়াম হাই করে গরম করা রয়েছে তার জন্য অল্প অল্প করে দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিলে খুবই ভালো হয়। আর এখানে বলে রাখি, এগুলো ভাজার সময় তেলটাকে কিন্তু সব সময় মিডিয়াম হাই করে গরম করার পরে তারপরে পাকানো বলগুলো তেলের মধ্যে দেবেন। তেল যদি খুব বেশি গরম না হয় বা খুব বেশি হাই করে গরম করে নেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় তেলের মধ্যে এই বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেতে পারে, আবার কখন এগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই মিডিয়াম হাই থাকবে এই অবস্থায় গরম তেলের মধ্যে এগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে অনবরত এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন অল্প অল্প করে অর্ধেকগুলো মতো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর এগুলো দেখুন বন্ধুরা একটাও কিন্তু কোনো রকমভাবে ফেটে যায়নি। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলো বেশ কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা লালচে খয়েরি কালার চলে আসছে। যখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলো ছেঁকে তুলে নিতে হবে। তো এবার একটা ছান্তা দিয়ে এগুলো ছেঁকে নিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এগুলো লালচে খয়েরি কালার করে ভেজে নেওয়ার পর তেল থেকে ছেঁকে নিয়েছি। এবার যে চিনির শিরাটা আগে থেকে তৈরি করে ঢেকে রাখছিলাম, চিনির শিরাটা অল্প গরম রয়েছে, অল্প গরম থাকতে থাকতে এগুলো ভেজে নিয়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একইভাবে বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি, আর চামচ দিয়ে চিনির শিরার মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 4 ঘন্টা মতো সময়ের জন্য এভাবে রেখে দিচ্ছি। হালকা গরম চিনি শিরার মধ্যে এগুলো দেওয়ার পর কয়েক ঘন্টা মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তারপর ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু এগুলো অনেকটাই ফুলে গেছে, আর রস টেনে টয়ে টুম্বুর হয়ে গেছে। আর এই মিনি গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তেমনই এই মিষ্টিগুলো কিন্তু খুবই নরম এবং রসালো হয়, মুখে দিলেই মিলে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। আর এগুলো দেখতে যেমন অসাধারণ হয় তেমনই কিন্তু বানানো খুবই সহজ। পাকা আম আর সুজি দিয়ে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন, আর যখন ইচ্ছা এগুলো বানিয়ে খেতে পারেন। এগুলো দেখুন কতটা রসালো হয়েছে, কোনো রকম কিন্তু এর মধ্যে শক্ত ভাব নেই, কয়েকটা টিপে দেখালাম। তো বাড়িতে এইভাবে একবার এই মিনি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখুন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।